দেখো, ডাব্লিউবি সেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ডিসকাস করছি। লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করছি। এটা আমাদের ক্লাস নাম্বার 8। অলরেডি এর আগে 7টি ক্লাস হয়েছে, যেখানে আমরা লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন্স ডিসকাস করছি। দেখো অলরেডি আমাদের কি কি ডিসকাস হয়েছে এবং আজকে আমরা কোন ইয়ারের কোয়েশ্চেন্স ডিসকাস করব। তো এই হলো টোটাল 10 ইয়ার্স এর ডাব্লিউবি সেট এক্সাম। ওকে, আমরা 19 সেট এক্সাম থেকে 26 নাম্বারের সেট, যা লাস্ট 2024 এ হয়েছে, এই অবধি আমরা পুরো ডিসকাস করব। ওকে, অলরেডি আমাদের 7টি ক্লাসে কভার করা হয়েছে 19th and 20th নাম্বারের সেট, অর্থাৎ 2015 এবং 2017তে যে সেট এক্সাম হয়েছে তার সমস্ত প্রশ্ন কমপ্লিট হয়েছে ডিসকাশন। তোমরা যদি দেখতে চাও ক্লাসগুলো, ডেসক্রিপশন চেক করো, সেখানে প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, যেখানে পরপর ক্লাসগুলো মেনশন রয়েছে। আজকে আমরা ডিসকাস করব 21st ডাব্লিউবি সেট এক্সামের প্রশ্নগুলো, যা 2018 সালে এক্সাম হয়েছিল। ওকে, এভাবে আমরা পরপর কোয়েশ্চেন্স গুলো সেট ওয়াইজ ডিসকাস করব। আজকে আমরা ক্লাস নাম্বার 8 করছি। এরপরে পরবর্তী ভিডিওগুলো খুব জলদি আসবে। পরবর্তী ভিডিওগুলো ইনস্ট্যান্ট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আর অবশ্যই ভিডিওটি লাইক করবে ভালো লাগলে, কারণ তোমার একটি লাইকে কিন্তু এই ভিডিওটির রিচ অনেক বেশি হবে। ওকে, চলো আজকের ক্লাস শুরু করছি। এবং এইভাবেই তোমরা যদি ইউজিসি নেটের জন্য কোয়েশ্চেন ব্যাংক চাইছো এবং কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে চাইছো, প্রপার ইউনিট ওয়াইজ চাইছো কোয়েশ্চেন ব্যাংক, তাহলে এই যে ভলিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার জন্য বেস্ট হবে। প্রত্যেকটি সেশনের এক্সামের যতগুলো শিফটে এক্সাম হয় ইউজিসি নেটের, প্রত্যেকটাই কালেক্ট করে সেখানে এক একটি ভলিউম হিসাবে তৈরি করা হয়েছে, এক একটি কোয়েশ্চেন ব্যাংক। ওকে, যদি নিতে চাও দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে গিভেন রয়েছে, জাস্ট এখানে ভলিউম নাম্বার লিখে সেন্ড করো, তোমাকে ডিটেলস উইথ ইবুক লিঙ্কস, ঠিক আছে, ডেমো লিঙ্ক সেন্ড করে দেওয়া হবে, ডিটেলস দেখে তারপরে নেবে। কোয়েশ্চেন্স ব্যাংকে প্রত্যেকটিতে পেয়ে যাবে ইউনিট ওয়াইজ শর্ট আউট করে দেওয়া থাকবে, প্লাস হচ্ছে শিফটও মেনশন করা থাকবে। তাহলে কি হবে, তোমার ট্রেন্ড বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে ট্রেন্ড বুঝতে, এবং কোয়েশ্চেন্সগুলো সলভ করলে বুঝতে পারবে নিউ প্যাটার্নের কি কি প্রশ্ন আসছে, এবং ডেফিনেটলি এই ধরনের এইভাবে যদি প্র্যাকটিস করে যাও, ডেফিনেটলি তোমার পরবর্তী এক্সামে কিন্তু হেল্প করবে। ওকে, দেখো লেটেস্ট যে ভলিউম জুন 2025 এর, এটা ভলিউম নাম্বার 9 হচ্ছে, এবং ভলিউম নাম্বার 9 এরকম দেখতে পাবে। এবং প্রত্যেকটি ইবুকসে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড প্লাস ডেটা ইন্টারপ্রিটেশনের প্রপার সলিউশন পেয়ে যাবে, এবং সাথে সমস্ত ইউনিটের অফিসিয়াল অ্যান্সার কি যেগুলো ফাইনাল বেরিয়েছিল সেগুলো কিন্তু মেনশন থাকবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে খুবই হেল্পফুল হবে। অবশ্যই যদি নিতে পারো বেনিফিটেড হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যা মেনশন রয়েছে এটাতে মেসেজ করো। চলো আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, 21st ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 এর কোয়েশ্চেন্স। 2018তে এক্সাম হয়েছিল 21st সেট। দেখো কি বলেছে প্রশ্নে, স্টাডি অফ দ্য লোকেশন অফ কোল মাইন্স ইন ইন্ডিয়া বাই এ স্টুডেন্ট ইন দ্য জিওগ্রাফি ল্যাবরেটরি ইজ। তো ভারতের কয়লা খনির অবস্থান নিয়ে ভূগোল পরীক্ষাগারে একজন শিক্ষার্থী অধ্যয়ন হলো, মানে এই যে অধ্যয়নটা, ঠিক আছে, এটা লোকেশন আইডেন্টিফিকেশনের, এটাকে তোমরা কি বলবে? অবশ্যই এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, লার্নিং এক্সপেরিয়েন্স হবে এটা। ঠিক আছে, কারণ লোকেশন আইডেন্টিফিকেশন করে ল্যাবরেটরিতে যখন শিখছে, তার মানে সে একটা এক্সপেরিয়েন্স করছে। ঠিক আছে, এখানে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। প্রপার এক্সপ্লেনেশন করে করে আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখব। দেখো এর এক্সপ্লেনেশন কি বলেছে। লার্নিং এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায়? এনি অ্যাক্টিভিটিস অর এঙ্গেজমেন্ট দ্যাট স্টুডেন্টস আন্ডারটেক্স টু একুয়ার নলেজ অর স্কিল। তো সমস্ত ধরনের অ্যাক্টিভিটি যেগুলো থ্রু থেকে আমরা কি করছি, স্কিল বা নলেজ একোয়ার করছি, লার্নিং বাই ডুইং করছি, তার মানে সেটা লার্নিং এক্সপিরিয়েন্সকে বোঝাবে। In this case, the student actively studying the location of coal mines in India, which aligns with the definitions of the learning experience. এবং এটা যখন আমরা আইডেন্টিফিকেশন শিখছি, লোকেশন আইডেন্টিফিকেশন করছি এনি প্লেসেসের, বা এখানে যেমন বলেছে কোল মাইন্সের, তার মানে এটা লার্নিং এক্সপিরিয়েন্স একোয়ার করা হচ্ছে। ওকে, তার মানে লার্নিং বাই ডুইং, দ্যাট মিন্স ইন্ডিকেট করছে লার্নিং এক্সপিরিয়েন্সকে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলেছে টিচিং ইজ মোর এফেক্টিভ হোয়েন এ টিচার ইউজেস। টিচিং কখন বেশি এফেক্টিভ হবে, টিচার সেক্ষেত্রে কোন মেথড ইউজ করলে লার্নিং বা টিচিং এফেক্টিভ বেশি পরিমাণে হয়ে থাকবে। ঠিক আছে, তো লার্নিং এফেক্টিভ হতে হলে এখানে টিচারকে ইন্টারাক্টিভ মেথড ইউজ করতে হবে। অপশন নাম্বার ডি তে দেখো রয়েছে, অপশন ডি তাহলে কারেক্ট অ্যান্সার হবে।
বাকি যেগুলো রয়েছে এখানে লেকচার মেথড বা ডেমনস্ট্রেশন মেথড, ডাইরেক্ট ইনস্ট্রাকশন মেথড, এগুলো পুরোপুরি টিচারের কন্ট্রোলে থাকে, বা এক কথায় বলতে হলে টিচার সেন্টার্ড মেথড। ঠিক আছে, স্টুডেন্টরা যখন পার্টিসিপেট করবে, স্টুডেন্টরা যখন অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট হবে, দ্যাট মিনস ইন্টারেক্টিভ লার্নিং এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবং ইন্টারেক্টিভ লার্নিং বা টিচার সেন্টার্ড মেথডের থেকেও বেশি পরিমাণে এফেক্টিভ হয়ে থাকে লার্নার সেন্টার্ড মেথডগুলো। ওকে, অপশন নাম্বার সেই জন্য ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে, ডাইরেক্ট ইনস্ট্রাকশন ইজ এ টিচিং স্টাইল ইন হুইচ। তো ডাইরেক্ট স্টাইল, ডাইরেক্ট যে ইনস্ট্রাকশন মেথড টিচিং এর ক্ষেত্রে, তো এটা অ্যাকচুয়ালি কোন বিষয়টাকে ইন্ডিকেট করছে? চারটা অপশনের মধ্যে বলতে হবে। কি বলেছে এই অপশনে, টিচার অ্যান্ড স্টুডেন্ট আর অ্যাক্টিভলি এঙ্গেজড। যেখানে টিচার এবং স্টুডেন্ট অ্যাক্টিভলি এঙ্গেজ থাকবে, তার মানে এটা ইনডাইরেক্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখতে পাবো আমরা। ঠিক আছে, যেখানে স্টুডেন্টরা বেশি রোল প্লে করে এবং টিচার তুলনামূলকভাবে কম রোল প্লে করে, ঠিক আছে, বা সাপোর্টিভ রোল প্লে করে। ঠিক আছে, তো সেগুলোকে বলা হবে ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট মানে যেখানে টিচারের কন্ট্রোল থাকবে। ঠিক আছে, টিচার হচ্ছে সেখানে তুলনামূলকভাবে বেশি রোল প্লে করে, সে সমস্ত লেসন প্ল্যান করছে, ইভালুয়েশন টেকনিকগুলো প্ল্যান করছে এবং কি পড়াবে সেটা ডিসাইড করছে। তো এভরিথিং ডিসাইডেড বাই টিচার যখন হয়, তখন সেটা ডাইরেক্ট ইনস্ট্রাকশন মেথড সাধারণত হয়, যেখানে স্টুডেন্টরা সাধারণত পেসিভ হয়ে থাকে। ঠিক আছে, এটা আসবে না ডাইরেক্ট মেথডে, এটা বোঝাচ্ছে না টিচার এবং স্টুডেন্ট অ্যাক্টিভ পার্টিসিপেট করছে, তার মানে এটা ইনডাইরেক্ট এর ক্ষেত্রে বোঝাচ্ছে, তাহলে এটা আসবে না। বি তে বলেছে টিচার ইজ অ্যাক্টিভলি এঙ্গেজ, তো ডেফিনেটলি ডাইরেক্ট ইনস্ট্রাকশনে কি হয়, টিচার অ্যাক্টিভলি এঙ্গেজ থাকে। অপশন নাম্বার বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে, আশা করছি বুঝতে পেরেছো। স্টুডেন্ট আর অ্যাক্টিভলি এঙ্গেজড, এটা হয়ে যাবে ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন মেথডে। ঠিক আছে, নেক্সট দেখো, লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে হবে। এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে কিন্তু এক্সপ্লেনেশন গিভেন রয়েছে, এগুলো পজ করে করে পড়বে বা স্ক্রিনশট করে নেবে, নোট ডাউন করে নেবে, যেটা তোমার ভালো হবে। ঠিক আছে, প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ডিসকাস এইভাবেই করতে থাকবে বা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কিন্তু দেখবে তোমার যে এক্সামের প্রিপারেশন সেটা আরো বেটার হবে। ঠিক আছে, ডেফিনেটলি প্রত্যেকটা ইউনিট পড়তে থাকো এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে ফোকাস করো এবং সেগুলোকেই প্র্যাকটিস করো, দেখো ট্রেন্ড কি ছিল, কি রকমের প্রশ্ন এসেছিল। ওকে, এবং পরবর্তী দেখবে এই ধরনেরই কিন্তু লেভেলের প্রশ্ন আসবে যে তোমরা এক্সাম দেবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, ম্যাচ দ্য আইটেম লিস্ট 1 উইথ লিস্ট 2। ওকে, এতে রয়েছে কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেটিভ লার্নিং মানে কি, প্রত্যেকেই যখন গ্রুপে কাজ করবে এবং থ্রু এঙ্গেজড অ্যাক্টিভিটিজের থ্রু থেকে কোনো কিছু লার্নিং একোয়ার করছে। ঠিক আছে, তাহলে কোলাবোরেটিভ লার্নিং এর ক্ষেত্রে এখানে 3 নাম্বার যা রয়েছে ইন্টারপার্সোনাল এফিলিয়েশন। তাহলে এখানে ইন্টারপার্সোনাল মিন্স কি, বিটুইন বিষয়টাকে বোঝায়। ঠিক আছে, দুই বা তার বেশি সংখ্যক স্টুডেন্ট বা লার্নার যখন কি করছে, একে অপরের সহযোগিতা করছে এবং একে অপরের সঙ্গে ইন্টারাকশনের থ্রু থেকে কোনো কিছু লার্ন করছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এ হয়ে যাবে ম্যাচ 3 এর সঙ্গে, এ ম্যাচ করছে 3 এর সঙ্গে, এরকম দুটো অপশন রয়েছে। ওকে, বাকি আরো দেখতে হবে আমাদের। জুরিসপ্রুডেন্সিয়াল ইনকোয়ারি, এই বিষয়টা বলতে কি বোঝায়, জুরিসপ্রুডেন্সিয়াল ইনকোয়ারি বলতে বোঝায় কমপ্লেক্স যে ফেনোমেনন বা সোশ্যাল যে কনটেক্সট, সেগুলোকে যখন কি করা হয়, থ্রু প্রপার লজিক্যাল আর্গুমেন্টের সঙ্গে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারা যায়, বা সেই বিষয় কমপ্লেক্স বিষয়গুলোকে থটফুল ইনভলভমেন্ট আমরা দেখতে পাবো লার্নারদের, তখন সেই বিষয়টাকে কি বলা হবে, জুরিসপ্রুডেন্সিয়াল এনকোয়ারি, যা সক্রেটিক ডায়লগকে বোঝাবে, তার মানে আইনসঙ্গত বা লজিক্যাল ফ্যাক্টস। ঠিক আছে, এই বিষয়গুলোকে এখানে বোঝাচ্ছে। তাহলে তাহলে বি 2 এর সঙ্গে ম্যাচ করছে অপশন নাম্বার এ তে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে 4 ম্যাচ করছে, সেটা এটা হবে না। ঠিক আছে, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ কি করবে, তাহলে 5 এর সঙ্গে ক্রিয়েটিভিটি নিয়ে আসবে। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ যত বেটার হবে, ঠিক আছে, তত ক্রিয়েটিভিটি তৈরি হবে। অ্যাসেসমেন্ট অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা ম্যাচ করে যাবে 2 এর সঙ্গে। প্রোঅ্যাক্টিভ স্টেজ অফ টিচিং, সব থেকে বেশি অ্যাক্টিভ স্টেজ হচ্ছে অ্যাসেসমেন্ট, কিভাবে হচ্ছে লার্নিং এর। ঠিক আছে, এই বিষয়টা। চল, অপশন নম্বর এ কারেক্ট অ্যান্সার হলো এর। বাকি এখানে দেখো প্রত্যেকটার এক্সপ্লেনেশন রয়েছে, তো আমাদের এখানে নিউ যে মেথড রয়েছে জুরিসপ্রুডেন্সিয়াল এনকোয়ারি, এটা দেখো। ঠিক আছে, বাকি কোলাবোরেটিভ তো একবার ডিসকাস করলাম আমরা। Jurisprudential inquiry is a method of teaching and learning designed to help students analyze and debate complex social legal issues instead of simply teaching subject. ওকে, এটা কোনো এরকম বিষয় নয় যে ডাইরেক্ট একটা সাবজেক্ট হিসাবে বিভিন্ন যে সোশ্যাল বা
লিগ্যাল যে ইস্যুসগুলো রয়েছে, কমপ্লেক্স ফেনোমেননগুলো রয়েছে, সেগুলোকে অ্যানালাইজ করা, সেগুলো রিলেটেড ডিবেট করা, ঠিক আছে, বাট সেটা লজিক্যাল বেসিসে সিস্টেম্যাটিক ভাবে থিঙ্কিং করতে পারা, ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারা, এই বিষয়গুলো যখন ইনভলভ থাকছে তখন জুরিসপ্রুডেন্সিয়াল এনকোয়ারি বলা হয় টিচিং একটি মেথড। এটা ঠিক আছে, এটা ডেভেলপ করেছিলেন ডোনাল্ড অলিভার আর জেমস পি সেলভার 1960s মনে রাখবে। ওকে, এই ধরনের মেথড তৈরি করেছিলেন। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভও বোঝো, মানে যে লার্নিং প্রসেসে যে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়ে থাকে বা কিভাবে পড়বে, কিভাবে অ্যাসেসমেন্ট হবে, এই পুরো বিষয়টাই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভের মধ্যে আসে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে ইন দ্য প্রসেস অফ ইভালুয়েশন অ্যাসেসমেন্ট প্রসিডিউর ইনভলভস। তো ইভালুয়েশন অ্যান্ড প্রসেস অফ অ্যাসেসমেন্ট এই বিষয়টা কোনটির সঙ্গে যুক্ত? মেজারমেন্ট অ্যান্ড নন মেজারমেন্ট, নাকি মেজারমেন্ট অর নন মেজারমেন্ট, মেজারমেন্ট অ্যান্ড অর নন মেজারমেন্ট? অপশন নাম্বার সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো, ইভালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট দুটোই একটা ব্রড ফেনোমেনা, যেখানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ বোথ টাইপ অফ মেজারমেন্টস থাকবে, ঠিক আছে। তাহলে অ্যান্ড অর দিয়ে বলাটা এটা বেটার হবে, ঠিক আছে। মানে এটা আলাদা আলাদাও কাজ করতে পারে এবং একসঙ্গেও কাজ করতে পারে। ওকে, এর এক্সপ্লেনেশন দেখো এবং প্রপারলি বুঝে নাও। দেখো কি বলা হয়েছে, ইভালুয়েশন ইজ এ ব্রডার প্রসেস দেন মেজারমেন্ট। Okay, measurement simply involves assigning numerical values to attributes. Okay, সাধারণত মেজারমেন্ট বলতে অনলি বোঝাবে নাম্বার অ্যাসাইন করা। তাহলে ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট এটা একটা ব্রডার টার্ম, নট অনলি নাম্বার জাস্ট অ্যাসাইন করা। এখানে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ বোথ অ্যাট্রিবিউটস গুলোকে কিন্তু মেজার করা হয়ে থাকে, ঠিক আছে। যেমন কোয়ালিটেটিভ বলতে স্টুডেন্টের বিহেভিয়ার, অ্যাটিটিউড, ক্রিয়েটিভিটি এগুলোকেও দিয়ে ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। ওকে, আবার যেটা নিউমেরিক্যাল ফিগার এটাও কিন্তু থাকবে। তাহলে অ্যান্ড অর দিয়ে বলতে হবে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলা হয়েছে, ইন এনি রিসার্চ ইনভলভিং হিউম্যান পার্টিসিপেশন হিউম্যান পার্টিসিপেন্টস মেনটেনিং দ্য কনফিডেন্সিয়ালিটি অফ ডেটা ইজ। তো সেই ক্ষেত্রে ডেটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হলে এটাকে কি বলবে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এথিক্যাল কনসিডারেশন বলবে, ঠিক আছে। যখন ডেটা মেনটেন করতে হচ্ছে ডেটা মেনটেন করতে হচ্ছে, যেখানে হিউম্যান পার্টিসিপেন্টস আছে, তো ডেটা মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এটা কি বলবে? এথিক্যাল কনসিডারেশন, কারণ প্রাইভেসি দিতে হবে। ওকে, অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সক্লুসিভ টু এথনোগ্রাফিক স্টাডি। ওকে, এথনোগ্রাফিক স্টাডির ক্ষেত্রে নিচের কোনটি অ্যাকচুয়ালি হয়ে থাকবে, ঠিক আছে। ফিল্ড বেসড মিক্সড রিসার্চ অ্যাপ্রোচ, নাকি স্টাডি অফ কালচার কন্ডাক্টেড ইন ন্যাচারাল সেটিং? এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো? কোয়েশ্চেন নাম্বার 7 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, স্টাডি অফ কালচার। ওকে, এথনোগ্রাফিক যে রিসার্চ এটা সাধারণত হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান কালচার এই রিলেটেড স্টাডিজকে বোঝায়। তাহলে অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার হবে। এন্ড ডেফিনেটলি এটা কন্ডাক্ট করা হয় ন্যাচারাল সেটিংসে। দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে, এথনোগ্রাফি ইজ এ রিসার্চ method. Ethnography is a research method that focus on deeply studying and understanding a specific culture by observing and interacting with participants in their natural setting. Okay, এটা কালচারাল রিলেটেড স্টাডিজ বা আন্ডারস্ট্যান্ডিং কে বোঝায়, বাট এটা ন্যাচারাল সেটিংসে কিন্তু হয়ে থাকে। ওকে, সো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ নট কমনলি ফাউন্ড অ্যাক্রস অল দ্য ডিসিপ্লিনস? রিসার্চের কোন ক্যারেক্টারিস্টিক্সটি সাধারণত সমস্ত ফিল্ডে বা ডিসিপ্লিনে আমরা দেখতে পাবো না, ঠিক আছে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ভেরিফিএবিলিটি। ওকে, এটা সাধারণত সব জায়গাতে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে, রাইট অফ এ রিসার্চ প্রপোজাল ইউজেস। যখন রিসার্চ প্রপোজাল রাইট করা হয় বা লেখা হয়, যখন রিসার্চ প্রপোজাল লেখা হয় তখন সেই ক্ষেত্রে কোনটি অ্যাকচুয়ালি ইউজ করা হয়? রেফারেন্স, ফুটনোট, এন্ড নোট, নাকি বিবলিওগ্রাফি? তো ডেফিনেটলি এখানে রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে বিবলিওগ্রাফি লেখা হবে, ঠিক আছে, যেখানে সমস্ত সোর্স কিন্তু ইনক্লুড করতে হয়, যেগুলো সাইট করা আছে সেগুলো, প্লাস হচ্ছে যেগুলো সাইটের বাইরে রয়েছে বাট ইউজ করেছো আইডিয়া নেওয়ার জন্য, সেগুলো এখানে মেনশন করতে হয় রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে, ঠিক আছে। বাট রিসার্চ আর্টিকেল, ঠিক আছে, বা আদার ফর্ম যেগুলো থাকে,
ওকে, সেখানে কিন্তু রেফারেন্স ইউজ করা হয়, বাট প্রপোজাল যখন করবে তখন সমস্তই মেনশন করতে হবে, তাহলে বিবলিওগ্রাফি হয়ে যাবে। আর রেফারেন্স হচ্ছে অনলি যেগুলো তুমি ইউজ করেছো তোমার সাইটেশন হিসাবে, সেগুলোই যখন তুমি লিস্ট আপ করছো তখন সেই বিষয়টাকে রেফারেন্স করো। তাহলে এখানে অ্যান্সার হবে ডি, অল সোর্স মেনশন করতে হয় রিসার্চ প্রপোজাল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড ফর রিসার্চ ইন দ্য ডিজিটাল হিউম্যানিটিজ। তো ডিজিটাল হিউম্যানিটিজ এর ক্ষেত্রে যখন রিসার্চ করা হয় তখন নিচের কোনটি অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না সাধারণত, ঠিক আছে। তো কম্পিউটার লিটারেসি প্রয়োজন রয়েছে, ডিজিটাল বিষয়ে যখন ইনভলভ হবে তখন তো সেটা কম্পিউটার লিটারেসির একটা প্রয়োজন রয়েছে। ওপেন অ্যাক্সেস ডেটাবেস, ডেফিনেটলি ওপেন অ্যাক্সেস ডেটাবেস প্রয়োজন আছে, তবেই তো গিয়ে ডিজিটাল রিসার্চ হবে। স্পেসিফাইড স্পেশালাইজড নলেজ অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, তো ডেফিনেটলি কম্পিউটার নলেজ ল্যাঙ্গুয়েজের উপরে থাকতে হবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে, এটা খুব একটা ম্যান্ডেটরি নয়। বাকি তিনটেই প্রয়োজন আছে, কম্পিউটার লিটারেসি, ওপেন অ্যাক্সেস ডেটা, টেক্সট অ্যানালাইসিস, সবগুলোই প্রয়োজন আছে, তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার 11, কি বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অ্যামং দ্য ফলোইং 4 অ্যাক্টিভিটিজ ইন রিসার্চ এন্ড ইন্ডিকেট ইউর অ্যান্সার বাই সিলেক্টিং দ্য কারেক্ট কোড। কি দেওয়া আছে, কনক্লুশন, লিটারেচার রিভিউ, ইউটিলিটি এন্ড ফাইন্ডিংস। তো দেখো সব থেকে আগে যখন রিসার্চ করছো, রিসার্চ প্রসেসে তুমি কি করে থাকো, সব থেকে আগে লিটারেচার রিভিউ করো, ঠিক আছে, তাহলে 2 আসবে আগে। লিটারেচার রিভিউর পরে তুমি কি করবে, ফাইন্ডিংস করবে, ঠিক আছে। এখানে যে স্টেপগুলো মেনশন আছে তার মধ্যে তো ফাইন্ডিংস আসবে, তাহলে 2 এর পরে 4 আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো 4 আসছে 2 এর পরে, এরকম একটি অপশন রয়েছে, বাকি এখানে 2 ছিল, এটা হবে না, ঠিক আছে। অপশন নাম্বার সি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তারপর ফাইন্ডিংস এর পরে আসবে কনক্লুশন, দেন কনক্লুশনের পরে তোমার কাজের ইউটিলিটি দেখা যাবে, ঠিক আছে। এই হলো স্টেপগুলোর অ্যারেঞ্জ। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 এ কি বলা হয়েছে হুইচ মডার্ন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ইন রিসার্চ অরিজিনেটেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কোন বিষয়টি অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, এখানে অপশন যা রয়েছে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, সাবঅল্টার্ন স্টাডিজ। বিষয়টা কি দেখে নাও। সাবঅল্টার্ন স্টাডিজ যা 1980s এর দিকে ইন্ডিয়াতে রিসার্চ শুরু হয়, রানাজিৎ গুহা এটা অ্যাকচুয়ালি শুরু করেন, ঠিক আছে। ইট ফোকাসেস অন হিস্ট্রি, ভয়েসেস অ্যান্ড পার্সপেক্টিভস অফ মার্জিনালাইজড গ্রুপ। তো মার্জিনালাইজড গ্রুপের রিলেটেড যে স্টাডি, তাদের ভয়েস, তাদের হিস্ট্রি, তাদের পারসেপশন, তাদের পার্সপেক্টিভস, এই বিষয় নিয়ে যখন স্টাডি শুরু হয় তখন এই বিষয়টাকে বলা হয়, এবং মেন স্ট্রিমে নিয়ে আসা হয় তাদের এই থটসকে, তো এই বিষয়টাকে বলা হয় সাবঅল্টার্ন স্টাডিজ, যা রানাজিৎ গুহ শুরু করেছিলেন। ওকে, নেক্সট দেখো the best type of communication among people of equal status in higher education। তো equal status এর মধ্যে যখন কমিউনিকেশন হয় তখন সেটাকে কি বলবে, সেই ধরনের কমিউনিকেশনকে ডেফিনেটলি হরাইজন্টাল কমিউনিকেশন বলা হবে, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 14, কি বলা হয়েছে টিভি চ্যানেল লঞ্চড ফর কভারিং অনলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট ইজ নন এজ। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিকে ফোকাস করা হয়েছে এরকম টিভি চ্যানেল কোনটি, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, একলব্য, ঠিক আছে। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো একলব্য চ্যানেল ওয়াজ লঞ্চড স্পেসিফিক্যালি for covering engineering and technology subject under India's educational TV channel initiatives, ঠিক আছে, টিভি ইনিশিয়েটিভ। বাকি জ্ঞান দর্শন এটাও একটা টিভি চ্যানেল, এটাতে সাধারণত জেনারেল এডুকেশনাল টিভি চ্যানেল হিসাবে জানা যায় এটাকে। বয়াস এটা হচ্ছে হায়ার এডুকেশনাল টিভি চ্যানেল, ইউজিসির যে প্রোগ্রাম রয়েছে লেকচার সেটা প্রোভাইড করা হয়। কিষান হচ্ছে এগ্রিকালচারাল ফোকাস বেসড চ্যানেল, যা ফার্মারদের জন্য তৈরি করা হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 এবং রিজনিং থেকে এসেছে মিসিং নাম্বার বের করতে হবে। এখানে কি হবে, এইভাবে যদি পরপর যায় তাহলে এখানে কোয়েশ্চেন মার্কের প্লেসে কি আসবে, কি রয়েছে 1 + 4 = 5, কিভাবে হলো এটাকে মাল্টিপ্লাই 1 করে দেখো, হ্যাঁ তাহলে +1 করলে সেম বিষয়টা থাকছে একই রকম, এটা 2 হলো মানে একটা টার্ম বাড়লো 1 2 হয়েছে, প্লাস দেখো 4 থেকে এটা 5 হলো, মাল্টিপ্লাই তাহলে এখানে 2 করে দেখো পরপর বাড়ছে ধরো এক এক করে, ঠিক আছে। তো 10 আর 2 12, ঠিক সেম 12 এসেছে এইভাবে। বাকি দেখো 3 বেড়েছে, 6 1 বেড়েছে, জাস্ট এখানে দেখো 3 মাল্টিপ্লাই করে দেখো, 18 গুণ করলে আর 3 এ 21 সেম হয়েছে। এই 21টা আমি গিভেন আছে, তাহলে তারপরে 9 + 12 তাহলে কত গুণ করবে, তো পরপর দেখতে হবে তাহলে, ঠিক আছে। এখানে 4 5 6
7 8 9 এইভাবে আসবে, এখানে 9 গিভেন রয়েছে, ঠিক আছে, এই অবধি যেতে হবে। তাহলে এটা প্লাস হবে 7, এখানে প্লাস হবে 8, এখানে প্লাস হবে 9, এখানে প্লাস হবে 10, এখানে প্লাস হবে 11, এখানে প্লাস হবে 12, ঠিক আছে। তো মাল্টিপ্লাই কত করে হবে? 4 5 6 7, এখানে 8, এখানে তাহলে গুণ হবে 9, ঠিক ঠিক আছে। তাহলে দেখো 12 9 কত হয়? 108, 108 কে যোগ করতে হবে 9 এর সঙ্গে, তাহলে 9 এর সঙ্গে যোগ করলে 16 আর একে 17 হয়ে যাবে, ঠিক আছে, 117। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 16 বলা হয়েছে অফ দ্য ফলোইং স্টেটমেন্টস দেয়ার আর টু স্টেটমেন্টস বোথ অফ হুইচ ক্যান নট বি ট্রু, হুইচ আর দোজ টু স্টেটমেন্ট। তো এখানে দুটো স্টেটমেন্ট এমন রয়েছে, দুটো যেগুলো ট্রু অ্যাকচুয়ালি নয়। ওকে, ক্যান নট বি ট্রু বলে দিয়েছে, তো সেগুলো কি কি? মানে ফলস গুলো অ্যাকচুয়ালি বের করতে হবে, ঠিক আছে, ফলস স্টেটমেন্ট বের করতে হবে এক। দেখো ওয়ানে বলেছে ডাইনোসরস বিকাম এক্সটিংক্ট ইন দ্য ক্রিটেসিয়াস পেলিওলিথিক এরা। ওকে, ডেফিনেটলি এটা কারেক্ট রয়েছে। এই সময়ই সাধারণত এটা এক্সটিংক্ট হতে শুরু করেছিল ডাইনোসরস। ডাইনোসরস ওয়ার ডেস্ট্রয়েড আফটার ইনভেনশন অফ গান পাওয়ার। তো এটা ফলস, ঠিক আছে, গান পাওয়ার ইনভেনশন হওয়ার পরে ডাইনোসরস ডেস্ট্রয় হয়েছে, এটা একদমই ভুল। কারণ তারা এনভায়রনমেন্টের সঙ্গে এক্সিস্ট করতে না পেরে ডেস্ট্রয় হয়েছে। ওকে, তাহলে এটা একটা পেলাম আমরা, 2 হবে। দুই একটাই অপশনে রয়েছে যেটা ট্রু নয়, তাহলে এটাই সাধারণত কারেক্ট অ্যান্সার হবে বি। বাকি দেখো তিনে কি বলেছে, ডাইনোসরস ফেল টু অ্যাডাপ্ট দ্য এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। এটা তো কারেক্ট রয়েছে, ফেল হয়েছে বলেই তো এক্সটিংক্ট হয়ে গেছে। ডাইনোসরস মাইট হ্যাভ বিন সেভড ইফ দে হ্যাড বিন প্রোটেক্টেড ইন জুস। তাহলে জুতে যদি তাদেরকে রাখা হতো বা চিড়িয়াঘরে যদি রাখা হতো তাহলে কি সেফ থাকতো বা বাঁচানো সম্ভব হতো? ডেফিনেটলি না, কারণ এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হয়েছে তারা অ্যাডপ্ট করতে পারেনি, অভিব্যক্তি হতে পারেনি, ঠিক আছে, সেই জন্যই ডেস্ট্রয় হয়েছে। তাহলে এটা হয়ে গেল ফলস। ফলস স্টেটমেন্টই বের করতে হতো, বা যেগুলো ট্রু নয় সেগুলোই বের করতে হতো। 2 and 4 কারেক্ট, অপশন নাম্বার বি কারেক্ট হবে তাহলে এখানে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17 ডেটা ইন্টারপ্রিটেশনের প্রশ্ন কি বলেছে, ফ্রম দ্য ফলোইং টেবিল অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো একটা টেবিল দেওয়া রয়েছে এবং এই টেবিল থেকে তোমাকে অ্যান্সার দিতে হবে। কি বলেছে, projected availability and demand for sale for the period 2004 to 5 and 2011 to 12, আর এটা হচ্ছে 1000 টন, ঠিক আছে, তিনটে জিরো টন মানে 1000 টন। ক্যাটাগরি দেওয়া রয়েছে সেপস, ফ্ল্যাটস, রেলওয়েজ অ্যান্ড মেটেরিয়াল, এগুলো ক্যাটাগরি। আর ডিমান্ড অ্যাভেলেবিলিটি দুটো এই টাইমের, এই পিরিয়ডের আর এই পিরিয়ডের ডিমান্ড অ্যাভেলেবিলিটি দেওয়া রয়েছে, ঠিক আছে, থাউজেন্ডসে রয়েছে। ওকে, চল কি বলেছে প্রশ্নে, দেখো প্রশ্নে বলে দিয়েছে হোয়াট পার্সেন্ট গ্রোথ ইজ ইন দ্য ডিমান্ড ফর রেলওয়ে ম্যাটেরিয়াল, ঠিক আছে, রেলওয়ে ম্যাটেরিয়ালের কথা বলেছে, রেলওয়ে ম্যাটেরিয়াল এটা। রেলওয়ে ম্যাটেরিয়ালে কি বলেছে, গ্রোথ কত হয়েছে পার্সেন্টেজে। ওকে, ওভার 8 years টাইম পিরিয়ড 2004 5 টু 11 12, এই যে 8 ইয়ার্স, এই 8 ইয়ার্সে পার্সেন্টেজ গ্রোথ কি রয়েছে, ঠিক আছে। তো পার্সেন্টেজ গ্রোথটা এক্স্যাক্টলি এটা আমাদের ওই পার্সেন্টেজ ইনক্রিজ পার্সেন্টেজ ডিক্রিজ এর যে কনসেপ্ট সেইভাবেই বের করতে পারবে গ্রোথ। ওকে, গ্রোথ নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। তো এখানে সেম একই রকম ডিফারেন্স আমাদের কাজে লাগবে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, 2011-12 ছিল 450 হয়েছে আর আগে ছিল 400, তাহলে ডিফারেন্স হচ্ছে 50-এর। ওকে, তাহলে 50 ওপরে আসবে। আর প্রিভিয়াস থেকে সবসময় গ্রোথ হয়, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2004-5, তাহলে 2004-5-এ 400 ছিল, মাল্টিপ্লাই করে দাও 100, তাহলে গ্রোথ চলে আসবে, দুটো শূন্য ক্যান্সেল হলো। ওকে, তাহলে 4 দিয়ে যখন ডিভাইড করবে 12.5 হবে, 12.5% গ্রোথ হয়েছে, অপশন নাম্বার সি কারেক্ট হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে, দ্য লেটার অফ দ্য ওয়ার্ড, এই যে লেটার গুলো দেওয়া আছে এই ওয়ার্ডের, আর ইন দ্য ডিসঅর্ডার, ঠিক আছে, মানে এটা খুব ঠিকভাবে অ্যারেঞ্জ করা নেই, এলোমেলো ভাবে সাজানো রয়েছে। ইফ দে আর অ্যারেঞ্জড ইন প্রপার অর্ডার, এটা যদি প্রপারলি সাজানো হয়, দ্য নেম অফ দ্য ভেজিটেবল ইজ ফর্ম, তাহলে একটা ভেজিটেবল নেম তৈরি হবে। সেখানে বলেছে যে ভেজিটেবল নেমটা তৈরি হবে তার ফার্স্ট এন্ড লাস্ট লেটার কি। দেখো এই যে লেটার গুলো আছে ভালো করে লক্ষ্য করো এবং এটাকে যদি তুমি অ্যারেঞ্জ করো পাবে ক্যারট। ওকে, ক্যারট মানে গাজর, একটা ভেজিটেবল নেম। লাস্ট এন্ড ফার্স্ট যে রয়েছে সি এন্ড টি, ফার্স্ট রয়েছে সি, তারপর লাস্ট রয়েছে টি,
প্রথমে ফার্স্ট বলেছে, তারপর লাস্ট বলেছে, তারপর সিটি নিতে হবে, ঠিক আছে। সিটি অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। টি সি নেবে না কিন্তু, ঠিক আছে, এটাও রয়েছে দেখো। ফার্স্ট যেটা বলেছে সি আসছে এবং লাস্ট টি আসছে, তাহলে সিটি অ্যান্সার হবে অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি দেওয়া আছে, 9 9, তারপর 3 3, তারপর 3 3, এখানে 9 9, তাহলে এই যে ফাঁকা ঘর রয়েছে এখানে কি আসবে? ওকে, কোন নাম্বার অফ ইয়ার আসবে যা এখানে অপশনে মেনশন রয়েছে। আচ্ছা, এখানে আরেকটি অপশন হতো, এটা মিসিং রয়েছে, এখানে 9 9 ধরে নিলাম, ঠিক আছে। চলো দেখো 9 9 আর 3 3 কিভাবে পাবো আমরা, এই ঘরে কি আসবে তাহলে? এক কাজ করো, এই যে পুরো স্কোয়ারটা রয়েছে এর মধ্যে কি কি নাম্বার রয়েছে, 9 9 আর 3 3 3 রয়েছে, এগুলো সবগুলো প্লাস করো, প্লাস করে দেখো কত হচ্ছে, 9 9 18 হচ্ছে, 24 হচ্ছে। একই রকম এখানেও যে নাম্বারগুলো রয়েছে এগুলোকেও সবগুলো প্লাস করো, তো 9 প্লাস 9 প্লাস 3 রয়েছে, তো সেম 24ই আসবে। এখানে এই পুরো বক্সে কোন এমন নাম্বার নেবে যা 24 আসবে, ঠিক আছে। তাহলে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, চারটে 3 তো হলোই, তাহলে এখানে চারটে 3 মিলে কত হয়েছে, 6 6 12 হয়েছে, তাহলে 24 করতে গেলে আরো 12 প্রয়োজন, ঠিক আছে। তাহলে 12 যদি প্রয়োজন হয় তাহলে এখানে 6 আর 6 এর কম্বিনেশন আসবে যে অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, তাহলে 6 6 যদি রেখে দাও, এখানে পুরো বক্সে যে নাম্বারগুলো এলো সবগুলো যোগ করলে 24 আসবে। ওকে, বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20, এবং এখানে কোডিং ডিকোডিং থেকে প্রশ্নটি রয়েছে। দেখো কোডিং ডিকোডিং এর প্রশ্ন কিভাবে সলভ করবে, যে ওয়ার্ডটি দিয়েছে এখানে, ইফ মেশিন ইজ কোডেড এজ, এইভাবে মেশিনকে যদি এইভাবে কোড করা হয় তাহলে ডেঞ্জার শব্দটিকে কিভাবে কোড করবে, এবং এখানে চারটি অপশন আছে, তার মধ্যে একটি অ্যান্সার হবে। তাহলে যে ওয়ার্ডটির কোড দেবে সেই ওয়ার্ডটি লিখবে আগে, তারপর যা কোড দেবে তার নিচে এইভাবে লিখে নেবে, ঠিক আছে। 14 15 20 11, এরপর দেখো তো এটা কিভাবে এম এর কোড 19 হচ্ছে, তাহলে ভালো করে এটাকে লক্ষ্য করে দেখো এবং এর প্লেস ভ্যালু গুলো রেখে নাও, ঠিক আছে, তাহলে সুবিধা হবে বুঝতে। এম এর হচ্ছে 13 প্লেস ভ্যালু, 1 3 8 9 14, আর 5 হচ্ছে ই এর প্লেস ভ্যালু। দেখো এখানে 6 প্লাস করেছে, এখানেও 6 প্লাস করেছে, এখানেও 6 প্লাস করেছে, প্রত্যেকটি লেটারের যে প্লেস ভ্যালু তার সঙ্গে 6 প্লাস করে কোড করা হয়েছে, 6 প্লাস করে কোড করা হয়েছে। বোঝা গেছে কিভাবে কোড হয়েছে? তাহলে যে ওয়ার্ড দিয়ে রেখেছে ডেঞ্জার, DANGER, তাহলে এখানে ডি এর কোড 4, 6 প্লাস করে দাও কি আসবে 10, 10 রয়েছে একটাই অপশন, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, এবং প্রত্যেকটি লেটারের প্লেস ভ্যালুর সঙ্গে 6 প্লাস করে দেখবে যা কোড রয়েছে ডি তে সেটাই পাবে। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটা এখানেই রাখছি। নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, এইভাবে আমরা পর যতগুলো 10 ইয়ার্স এর কোয়েশ্চেন্স এর এক্সাম হয়েছে সবগুলো আমরা কমপ্লিট করব, ঠিক আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। থ্যাংক ইউ সকলকে।